আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি কনক সারোয়ার। দর্শক, আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের আলোচনার মূল বিষয় বাংলাদেশের অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, যিনি ইতিমধ্যে আলোচিত হয়েছেন তার নানা উদ্ভট কথা এবং ফালতু কথায়। যিনি ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছেন মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা তথ্যের মাধ্যমে নিজেকে আহ, মহিমান্বিত করার চেষ্টা করতে যেয়ে তিনি ধরা খেয়েছেন এবং আহ, আলোচিত হয়েছেন। তো তার উল্লেখযোগ্য মিথ্যা হচ্ছে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং হার্ভার্ডে তিনি অধ্যাপনা করেছেন, যা একটি ডাহা মিথ্যা কথা। আমরা একটি অনুসন্ধান করেছি তার সম্পর্কে। সেই অনুসন্ধানে যাওয়ার আগে এই সাম্প্রতিক সময়ে মোমেন একটি ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলকে। আসুন আমরা সেই ইন্টারভিউটি একটু শুনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে বসে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নানা ধরনের সমালোচনা ও অপপ্রচার চালাচ্ছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো থেকেই অনেকে এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করছেন বলে জানান তিনি। সমালোচকদের এসব কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করে সরকার। এসব অপপ্রচারকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি তাদের পাসপোর্ট বাতিলের বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দূতাবাসগুলোতে এ ধরনের নির্দেশনা দেওয়ার কথা জানা গেছে। তথ্যবিহীন সমালোচনা ও অপপ্রচারকারীদের উন্মাদ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এগুলো অনেকগুলো ছাগল, এগুলো অনেকগুলো পাগল এবং বিভ্রান্ত। এরা হচ্ছে এমন জিনিস যারা সুম্মুন বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজুবুন। এরা কালা, এরা বধির, এরা কখনো সত্য পথে আসবে না। এদের জন্য পরিতাপ হয়, কারণ এদের মধ্যে আমি দেখেছি কেউ কেউ নাকি শিক্ষিত এবং জ্ঞান পাপী। আমাদের দেশে আইন কানুন আছে, যে সমস্ত অন্যান্য মন্ত্রণালয় সেই আইন কানুন গুলো তারা আপনার এক্সিকিউট করেন, তারা সেগুলো করবেন। বুঝতে পারছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যার মুখের ভাষা, তিনি বলছেন ছাগল, পাগল। তার এই বক্তব্য শুনে বুঝতে পারছেন যে জাতিসংঘের স্থায়ী মিশনের সর্বোচ্চ পদে, অর্থাৎ কূটনৈতিক লেভেলের সর্বোচ্চ পর্যায়ের যে ব্যক্তিটি দীর্ঘদিন ছিলেন, তার ভাষা শুনে বুঝতে পারছেন যে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক লেভেলের তার জ্ঞান কতটুকু, তার যোগ্যতা কতটুকু। এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের কি সর্বনাশ করবেন সেটাই দেখার বিষয়। কারণ জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে তিনি যে বাংলাদেশকে ডুবিয়েছেন সে কথা বলাই বাহুল্য। তো এই যদি হয় ভাষা, আমাদের আমাদের খুব পরিতাপ হয়। আমার খুব পরিতাপ হয় অন্তত এই জাতীয় একজন ব্যক্তি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়টি যখন ভাবি, যে ব্যক্তির জীবনটি মিথ্যায় ভরা, যে ব্যক্তির জীবনটি অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন। আপনারা যা দেখলেন সেটি আজ থেকে বহু বছর আগের ছবি। নাসিম পারভীন এবং আব্দুল মোমেন দম্পতির ছবি, সঙ্গে তাদের দুটি অবুঝ পুত্র এবং কন্যা। এই সম্পর্কটি টিকে ছিল 25 বছর। 1978 সালে মোমেন আমেরিকায় আসেন। 1997 সালে তিনি সৌদি আরবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে যান এবং সেখানে তিনি বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেখান থেকে ফিরে এসে 6 বছর পরে 2001 সালে তিনি ডিভোর্স ফাইল করেন। তো ডিভোর্স হতেই পারে, যে কোনো কারণে ডিভোর্স হতে পারে। তিনি পরকীয়া আক্রান্ত হয়ে এত বছরের সংসার ভেঙে দিয়েছেন। আপনারা বুঝতে পারছেন তার মানসিক অবস্থা। তার আমি আর অন্য প্রসঙ্গে নাই বা বললাম। তো সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি, সেটি হচ্ছে আব্দুল মোমেন তার এই ডিভোর্স ফাইল করেছেন এবং তিনি তার স্ত্রী এবং সন্তানের কোনো দায়িত্ব নেননি। তিনি ন্যূনতম কোনো আর্থিক সহায়তা করেননি এবং এই পর্যন্ত তিনি
তার পুত্র এবং কন্যার কোনো খবর নেননি। স্ত্রী তো সাবেক, তার খোঁজ নাই নিতে পারেন, কিন্তু নিজের পুত্র কন্যাকে কিভাবে মানুষ অস্বীকার করে? আমরা তার স্ত্রী নাসিম পারভীনের একটি ইন্টারভিউ পড়েছি এখানকার একটি সাপ্তাহিক পত্রিকায়, সাপ্তাহিক জন্মভূমিতে, এবং আমি আজকে তার সঙ্গে কথা বলেছি এই ইন্টারভিউর বিষয়টি একটু রিচেক করার জন্য, এবং আমি খুবই হতবাক হয়েছি, আমি বেদনাক্রান্ত হয়েছি। একজন মানুষ কি করে এতটা এতটা নিম্ন আচরণ করতে পারে, একজন শিক্ষিত ব্যক্তি কি করে এতটা জাহেল হতে পারে। এবং আপনারা দেখেছেন যে মোমেন সাহেব তার বক্তব্যে সূরা বাকারার 18 নম্বর আয়াত ব্যবহার করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তাকে হেদায়েত করেন, হেদায়েত তিনি সবাইকে দান করেন না, তিনি কারো কারো চক্ষু, কর্ণ এবং হৃদয়কে বন্ধ করে রাখেন, সিলমোহর করে রাখেন, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। তো কাফের মুশরিকদের বিষয়ে যে আয়াত নাযিল হয়েছে, সেই আয়াত আব্দুল মোমেন আমাদের সম্পর্কে ব্যবহার করছেন, যারা সরকারের সমালোচনা করেন, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা এই গায়ের জোরে সরকারকে, অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলি, নানা অসঙ্গতি তুলে ধরতে চাই, আমরা যারা এই যে সরকারের হাতে লেগে আছে শত শত হত্যার রক্ত চিহ্ন, যেই সরকার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্যাতনের দায়ে অভিযুক্ত, হাজার হাজার বিলিয়ন 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 ডলার লুটপাটের অভিযোগে অভিযুক্ত, সেই সরকার সম্পর্কে আমরা কথা বলতে যেহেতু কথা বলি, সেহেতু আমাদের পাসপোর্ট থাকবে না, সেহেতু আমরা ছাগল, আমরা পাগল, আমরা অনেক কিছু। এই যে দেখুন, এই যে আব্দুল মোমেনের যে ব্যক্তিগত জীবন, এই যে জীবনের কথা আমি বলছিলাম, সেই ব্যক্তিটির মুখে কি এসব কথা মানায়? এবং আপনারা আমি যদি একটু বলি, আমি আপনাদেরকে দেখাতেও পারি যে এখানে তার স্ত্রী যে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে সে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আব্দুল মোমেন তিনি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না, চেনেন না, নিজেকে ছাড়া পৃথিবীতে আর কিছুকেই ভালোবাসেন না। তিনি খুব সুন্দর করে নাটক করতে পারেন এবং মানুষ বুঝতেই পারবে না তার অভিনয়। তিনি সর্বদা মিথ্যা এবং বানোয়াট কথা বলে সবাইকে ভয় আতঙ্কে রাখে, সবাইকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কি করে মধ্য বয়সে একজন মানুষ ফুটফুটে একটি পুত্র এবং কন্যাকে ছেড়ে চলে যায়, সেটি যেমন একটি বিষয়। আচ্ছা, বুঝলাম ছেড়ে চলে গেছে, আর কোনোভাবেই থাকা যাচ্ছে না, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তাই বলে পুত্র কন্যাকে আপনি সাপোর্ট দেবেন না? শুধু তাই নয়, আমরা যতটুকু দেখলাম এবং জানলাম, আমাদের কাছে যে এভিডেন্স আছে, সেই এভিডেন্স অনুযায়ী ডক্টর মোমেন তিনি একটি বাড়ি ছিল দুজনের, সেই বাড়িটি বিক্রি করে অর্ধেক টাকা, অর্থাৎ প্রায় $1,49,000 তিনি হাতিয়ে নিয়ে চলে এসেছেন, আর কোনো খবরই নেননি। অবশ্য খবর নিয়েছেন তিনি দ্বিতীয় বিয়ের আগে তার পুত্র এবং কন্যাকে, প্রায় প্রাপ্তবয়স্ক সে সময়, পুত্র এবং কন্যাকে ইমেল করে তার দ্বিতীয় বিয়ের দাওয়াত দিয়েছেন, যেটি তার সাবেক স্ত্রী নাসিম পারভীন ইন্টারভিউতে বলেছেন এবং আমাকেও বলেছেন। তো আপনারা বুঝতে পারছেন কত নিম্ন মানের মানসিকতা, কত নিম্ন মানসিকতার মানুষ এই আব্দুল মোমেন এখন চেতনার জগতে আছেন, চেতনা করেন, খুব বিশ্বস্ত হয়ে উঠেছেন এই সরকারের। কিন্তু তার অতীত ইতিহাস হচ্ছে তিনি মোনায়েম খানের গুন্ডা বাহিনী NSF এর নেতা। 1970 সাল থেকে স্বাধীনতার উত্তাল পুরো সময়টাই NSF এর গুন্ডা হিসেবে মোমেন সলিমুল্লাহ হলে অবস্থান করতেন এবং বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। পরবর্তীতে ভাইয়ের হাত ধরে স্বাধীনতার পর সরকার গঠিত হলে দেওয়ান ফরিদ গাজী সিলেটের মন্ত্রী তার সহকারীর চাকরি নেন এবং 1978 সালে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে তার অর্থমন্ত্রী সাইফুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন আব্দুল মোমেন। এবং জিয়াউর রহমান সরকারের দেয়া বৃত্তি নিয়ে তিনি আমেরিকায় আসেন 1978 সালে, ফোর্ড ফাউন্ডেশনের যোগ দেন, একজন গবেষক হিসেবে কাজ করার কথা ছিল, তিনি সেটি
সম্পূর্ণ করেছেন কিনা এই তথ্য আমার কাছে নেই। আমি জানি যে তিনি এখানে এসে অন্যান্য কাজ করেছেন এবং পরবর্তীতে এরশাদ সরকার ক্ষমতায় আসার পর এরশাদ সবাইকে ফিরে যেতে বললেও মোমেন ফিরে যাননি, তিনি এখানেই অবস্থান করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে মোমেন তার স্ত্রী নাসিম পারভীন সহ বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং নাসিম পারভীন যেমনটি বলছিলেন যে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি চাকরি চান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি চান বা দূতাবাসে কোনো চাকরির সন্ধান করেন, কিন্তু বেগম খালেদা জিয়া তাতে খুব বেশি সায় দেননি। তো মোমেন অবশ্যই কথাটি স্বীকার করেছেন। তিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার পর সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে আপনার স্ত্রী অভিযোগ করেছেন যে আপনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে চাকরি চেয়েছেন। তিনি এর জবাবে বলেছেন, চাকরি নয়, আমি দেখা করেছিলাম কারণ আমি শিশু অধিকার নিয়ে কাজ করছিলাম। মধ্যপ্রাচ্যে উটের জকি হিসেবে যারা ব্যবহৃত হয় তাদের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে কিছু সহযোগিতা চেয়েছি। তো বুঝতে পারছেন মধ্যপ্রাচ্যে শিশুদের নিয়ে যার এত মায়া, তার নিজের পুত্র কন্যার প্রতি তার যে বিরূপ আচরণ, আপনারা বুঝতে পারছেন ডাবল স্ট্যান্ডার্ড কাকে বলে। তার ব্যবহার দেখে বিভ্রান্ত হবেন না। তার ব্যক্তি জীবন, তার ব্যক্তি চরিত্র, তার মানসিকতা খুব নিম্নমানের এবং ইতিমধ্যে এটি নানাভাবে প্রমাণিত হয়েছে। আমরা দেখেছি তিনি হুমকি দিয়ে টিকে থাকতে চান, তিনি নানা রকম চাপ সৃষ্টি করে গায়ে জুড়ে টিকে থাকতে চান। তার ভাই রাবিশ বলে একটি খেতে পেয়েছেন, সবাই বলেন রাবিশ মন্ত্রী। তার ছোট ভাই হিসেবে তিনি ইতিমধ্যে খবিশ মন্ত্রী হিসেবে প্রসিদ্ধ হয়েছেন, পরিচিতি পেয়েছেন। সবাই তাকে খবিশ মন্ত্রী হিসেবে বলেন। কেউ কেউ তার পরচুলার দিকে ইঙ্গিত করেন, কিন্তু মানুষের শারীরিক কোনো ত্রুটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কাছে মনে হয় যে রাবিশের ছোট ভাই খবিশ, সেটি ঠিক আছে, কারণ তার জীবনাচরণের সঙ্গেও এই বিষয়টি অনেক মিলে যায়। পাশাপাশি একটি কথা বলি, পাসপোর্ট বাতিল করার হুমকি দিয়ে বা মামলার হুমকি বা অন্য কোনো প্রকার হুমকি দিয়ে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা কাজ করে যাব। মোমেন কদিন আগে আমেরিকার সম্পর্কে বলেছেন যে আমেরিকায় নাকি গণমাধ্যমের স্বাধীনতা নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। এই বিষয়টি আমরা অনুবাদ করে জায়গা মতো পাঠিয়েছি দেখার জন্য যে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি, যে লোক ৩০-৩৫ বছর আমেরিকায় ছিল, আমেরিকান নাগরিক, তার বক্তব্য তোমরা একটু দেখো সে কি বলে। এবং আজকে আমাদেরকে যে হুমকি দেওয়া হয়েছে এটিও আমরা অনুবাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর সহ, স্টেট ডিপার্টমেন্ট সহ আমরা বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে পাঠিয়েছি, কারণ এইসব ভণ্ড শয়তানদের চেহারা উন্মোচিত হওয়া দরকার আছে, মুখোশ খুলে দেওয়ার দরকার আছে। পাশাপাশি আরেকটি তথ্য আপনাদের দিয়ে রাখি, ডক্টর মোমেন আমেরিকার নাগরিক। তিনি 1995 সালে পাসপোর্ট পেয়েছেন এবং এখন পর্যন্ত সেই পাসপোর্ট তিনি সারেন্ডার করেননি। তিনি আমেরিকার নাগরিক হিসেবেই বাংলাদেশের মন্ত্রী পদে আসীন আছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি। তো দর্শক ভালো থাকুন। নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ফেসবুক পেজের সঙ্গে সংযুক্ত থাকুন। বর্তমান অবৈধ সরকারে যারা মন্ত্রী আছেন তাদের অধিকাংশরই চরিত্র একই রকম। তারা মুখে কথা বলে, মনে আরেকটা, তাদের কার্যক্রম আরেকটা। অর্থাৎ সবাই অধিকাংশই মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, মিথ্যার উপরে দাঁড়িয়ে তাদের রাজত্ব করে যাচ্ছে, ভীতির রাজত্ব, ভীতি কায়েম করে এক ধরনের রাজত্ব করতে চাচ্ছে। জনগণ এর প্রতিরোধ গড়ে তুলুন। আমাদের গণতন্ত্র চাই, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাই, আমাদের বেঁচে থাকার মতো সুন্দর পরিবেশ চাই। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।